আসসালামু আলাইকুম, নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে 18 কেজি স্বর্ণ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। কাস্টমসের এক কর্মকর্তা জানান, একটি বেসরকারি বিমান সংস্থার একটি ফ্লাইট সকালে বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে যাত্রীদের নামিয়ে একটি বাসে করে টার্মিনালের ভেতরে আনা হয়। বাসটির চালকের পাশে একটি টুল বক্সের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় 155টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালককে আটক করা হয়েছে। বিএনএফ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট এর সংক্ষিপ্ত রূপ। নির্বাচন কমিশনে নিবন্ধন প্রাপ্তির আবেদন জানানোর পর আলোচিত হয়ে উঠেছে নামটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী প্রতীক ধানের শীষকে দলীয় লোগো হিসেবে ব্যবহার করছে দলটি। অবশ্য কমিশনের কাছে নির্বাচনী প্রতীক হিসেবে গমের শীষ পাওয়ার আবেদনের অভিযোগ অস্বীকার করেছে তারা। আর সরকারের একটি বিশেষ সংস্থার সাথে সম্পর্কের মাধ্যমেই তৈরি হয়েছে বিএনএফ, এমন অভিযোগ পরোক্ষে স্বীকার করে নিয়েছেন দলটির প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিক। বিরোধী দল বিএনপির জোর আপত্তির কারণে আলোচনায় উঠে আসে নিবন্ধনের জন্য আবেদন করা দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ। অভিযোগ আছে, বিএনপির দলীয় লোগো ও প্রতীক ধানের শীষ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি দলটি ব্যবহার করছে। বিএনএফকে নিবন্ধন দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন অভিযোগ নিয়ে একাধিকবার প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখাও করেছে বিএনপি। এ বিষয়ে একটি দৈনিক পত্রিকা তাদের সম্পাদকীয় মতামতে লিখেছে, বিএনপিকে ভাঙার জন্য একটি বিশেষ সংস্থার আগ্রহে বিএনএফকে নিবন্ধন দিতে সরকার তৎপর রয়েছে, যে অভিযোগ বিএনপির পক্ষ থেকেও বারবার করা হয়েছে। রাজনৈতিক হীন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির সমান্তরালে একই ধরনের আরেকটি সংগঠনের কাল্পনিক অস্তিত্ব সৃষ্টি করে জনমনে বিভ্রান্তি তৈরি সরকারের যে নোংরা খেলা, তারই অংশীদার হয়েছে নির্বাচন কমিশন। কারা এই বিএনএফ? রাজধানীর সেগুনবাগিচায় এর কার্যালয় পাওয়া গেল। সেখানে একটি কক্ষ ভাড়া নিয়ে তা পরিচালনা করছেন দলটির প্রধান সমন্বয়ক এস.এম. আবুল কালাম আজাদ, যিনি এর আগে বাংলাদেশ কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। এ দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রধান সমন্বয়ক পদটি দলের সর্বোচ্চ পদ। বিএনএফ এর সাথে বিশেষ সংস্থার সম্পর্ক নিয়ে পত্রিকায় প্রকাশিত খবরের ব্যাখ্যা দেন আবুল কালাম আজাদ। বাংলাদেশে 9টি গোয়েন্দা সংস্থা আছে সর্বসাকুল্যে। এই গোয়েন্দা সংস্থাগুলো তো বাংলাদেশের জাতীয় স্বার্থে কাজ করে। আমি স্পষ্টত বলতে চাই, আমি আমার দেশের গোয়েন্দা সংস্থার সাথে আমি একজন দেশের নাগরিক হিসেবে আমার সম্পর্ক থাকাটাই অস্বাভাবিক নয়, স্বাভাবিক। বিএনএফ এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক করা হয়েছিল বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে। পরে নাজমুল হুদা বিভিন্ন কারণে বিএনএফ এর সাথে তার সম্পর্ক ছিন্ন করেন। বিএনএফ এর সাথে আমার সম্পর্ক নাই, কারণ আমাকে তারাও এক্সপেক্ট করছে। বিএনএফ প্রধান জানান, ধানের শীষ তার দলের লোগো হলেও দলীয় কোনো প্রতীক তাদের নেই। এমনকি কোনো প্রতীকের জন্য ইসির কাছে আবেদনই তারা করেননি। বিএনপির এত দুশ্চিন্তার কারণটা কি? আমি তো গমের শীষ চাই না, এবং নির্বাচন কমিশনও বলছে তাদের কাছে গমের শীষ কোনো প্রতীক নেই। আপনার কি চেয়েছেন? আমি তো কিছু চাই নেই, আমি তো এখন চাচ্ছি নিবন্ধন। নির্বাচন কমিশন 41টি আবেদনের মধ্যে 2টি দলকে নিবন্ধনের জন্য বিবেচনা করছে, তার একটি হলো এই বিএনএফ। সিসি জানিয়েছেন, দলটির সাংগঠনিক কাঠামো এখন তদন্ত করা হচ্ছে। বিএনএফ এর ব্যাপারেও তো পরিষ্কার, আমি আগেই বলেছি যে এটা ফিল্ড লেভেলে তাদের জিনিসটা যাচাই বাছাই হচ্ছে। সিম্বল কোনটা নিবেন না কোনটা দিবেন সেটা পরের ব্যাপার। তবে আবেদনের পর নিবন্ধন শর্ত পূরণের জন্য বিএনএফকে বাড়তি সময় দিয়েছে নির্বাচন কমিশন। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। মাগুরায় জামায়াত শিবির কর্মী ও পুলিশের সংঘর্ষে 2 এসআই সহ পুলিশের 6 সদস্য আহত ও এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছে। গত মধ্যরাতে জেলার শালিখা উপজেলার ছান্ডা গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক মসজিদে জামায়াত শিবিরের গোপন বৈঠক চলাকালে পুলিশ তাদের ঘেরাও করে। এ সময় ডাকাত বলে চিৎকার দিয়ে গ্রামবাসীদের সহায়তায় জামায়াত শিবির কর্মীরা পুলিশের 2 এসআই সহ 6 পুলিশ সদস্যকে লাঠি ও ইট পাটকেল ছুঁড়ে আহত করে। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে জামাত শিবিরের ব্যবহৃত একটি ল্যাপটপ, জিহাদি লিফলেট ও কয়েকটি মোবাইল সেট উদ্ধার করেছে। পুলিশি অভিযান চলছে, তবে গ্রামবাসী জানিয়েছে পুলিশের ছোড়া গুলিতে এক শিবির কর্মীর পায়ে গুলিবিদ্ধ হয়ে পালিয়েছে। নোয়াখালীর হাতিয়ায় পুলিশের সাথে জলদস্যুদের বন্দুকযুদ্ধে নিহত হয়েছে জলদস্যু ইউনুস বাহিনী প্রধান। এই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে আরও 10 জন। পুলিশ জানায়, কয়েকদিন ধরে হাতিয়ায় সন্ত্রাসী ও জলদস্যু দমনে অভিযানে নামে পুলিশ। গতরাতে কালামচরের একটি খালের সামনে জলদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিহত হয় জলদস্যু ইউনুস। আহত হয় পুলিশ সহ 10 জন। ঘটনাস্থল থেকে 3টি রকেট লঞ্চার, একটি একনলা বন্দুক ও 12 রাউন্ড গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটক করা হয় নিহত ইউনুসের স্ত্রী সহ 2 জনকে। সাভারে চৌরঙ্গি মার্কেটের 3য় তলায় একটি গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 2টি দল প্রায় 3 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটি বন্ধ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায়, সকাল 7টায় সাভার বাজার বাস স্ট্যান্ডের চৌরঙ্গি মার্কেটের 3য় তলায় অবস্থিত নিপ্পন গার্মেন্টস লিমিটেড নামের কারখানাটিতে একটি ফ্লোরে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হতে না পারলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা। এবার আন্তর্জাতিক। সিরিয়ায় সামরিক অভিযানের বৈধতা চেয়ে আনা প্রস্তাবে পার্লামেন্টে হেরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। হাউস অব কমন্স সামরিক অভিযানের বিপক্ষে রায় দিয়েছে। এদিকে মিত্রদের না পেলে যুক্তরাষ্ট্র একাই সামরিক অভিযানে যাওয়ার পরিকল্পনা করছেন বলে খবর পাওয়া গেছে। অথচ মার্কিন জনগণ এ ধরনের অভিযান যে পছন্দ করছে না, তার বহিঃপ্রকাশ দেখা গেছে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে। ইশরাত জাহান স্টেলার, ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র শাসন করছেন প্রেসিডেন্ট ওবামা। তার আর প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই। ওবামার ঘনিষ্ঠ মিত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের সে সুযোগ আছে। তবে সিরিয়া ইস্যুতে সুযোগটা নিজেই বুঝি হাতছাড়া করলেন 46 বছর বয়সী ক্যামেরন, এমনটাই মনে করছে ব্রিটিশ গণমাধ্যম। ব্রিটেনের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর আনা সামরিক প্রস্তাব পার্লামেন্ট নাকচ করে দিল। ওবামার সামরিক অভিযানের ডাকে সাড়া দিতে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে পার্লামেন্টে যোগ দিয়েছিলেন ক্যামেরন। তার আনা প্রস্তাব ভোটে গেলে পক্ষে 272 ভোট পড়ে, কিন্তু বিপক্ষে পড়ে 285 ভোট। হেরে যাবার পর প্রতিক্রিয়ায় ক্যামেরন বলেছেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের পর সিরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া খুবই প্রয়োজন ছিল। তবে এটা স্পষ্ট যে ব্রিটিশ পার্লামেন্ট সামরিক অভিযান চায় না। 2003 সালে ইরাক অভিযানে যাওয়া যে সাধারণ ব্রিটিশরা পছন্দ করেনি, সে কথা স্মরণ করে ক্যামেরন বলেন, ইরাক অধ্যায় থেকে জনগণ যে ধারণা দিয়েছে তার প্রতি সম্মান জানানো উচিত। ব্রিটেনের যুদ্ধে না যাবার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে চির ধরার আশঙ্কা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যদিও এসব নিয়ে ওবামা খুব একটা মাথা ঘামাচ্ছেন না বলেই খবর। কোনো মিত্রকে না পেলে একাই হামলা চালিয়ে বসবেন আসাদ সরকারের বিপক্ষে, এমন ইঙ্গিত এসেছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। এমনকি নিরাপত্তা পরিষদকেও আমলে নিতে চাইছেন না ওবামা। প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেলের ঘন ঘন জরুরি বৈঠকও যুদ্ধে যাবার ইঙ্গিত স্পষ্ট। নিরাপত্তা পরিষদের বৈঠকে চীন ও রাশিয়া বহু আগেই জানিয়েছে সিরিয়া বিষয়ে তাদের মতামত। এর আগে সিরিয়ায় হামলা চালালে ছেড়ে কথা হবে না বলে সাফ জানিয়ে দেয় ইরানও। পাল্টা হামলায় ওয়াশিংটনের অন্যতম মিত্র ইসরায়েলকে জেরবার করে দেওয়ার হুমকি দেয় দেশটি। These military strikes will ignite a regional conflict far beyond এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে খোদ মার্কিনিরাই। বৃহস্পতিবার বিকেলে ব্যানার ও পোস্টার হাতে সিরিয়ায় ড্রোন না চালাতে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানান তারা। ইশরাত জাহান স্টেলা, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার খেলার খবর। হকিতে 3 ম্যাচে 22 গোল, ক্রিকেটের বয়স ভিত্তিক দলের ভরাডুবি। হকি ক্রিকেটের মাঠের চিত্রটা এরকমই, অথচ দুটি ফেডারেশনই ব্যস্ত মাঠের বাইরের কাজ নিয়ে। প্রশ্ন উঠেছে অপেশাদারিত্ব আর দলীয় বিবেচনায় ফেডারেশন বা বোর্ড পরিচালনা নিয়ে। দেশের বড় দুটি খেলার করুণ এই চিত্রের কারণ অনুসন্ধান করেছেন নাসিমুল হাসান। বাংলাদেশের বর্তমান ক্রিকেটে যারা বড় বিজ্ঞাপন, তাদের বেশিরভাগই আগমন হয়েছে বয়সভিত্তিক দল থেকে। সাকিব, তামিম, মুশফিক যার জ্বলন্ত উদাহরণ। অথচ এই বয়সভিত্তিক ক্রিকেটেই আজ বড্ড হুমকির মুখে। কি এর কারণ? প্রশ্ন ছিল বোর্ডের সাবেক কর্মকর্তাদের কাছে। তাদের সবারই উত্তর অনেকটা এরকম।
যে এখনকার ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো কিন্তু এর 90% কিন্তু সব এইজ লেভেলের ফসল। এখন কিন্তু আপনি যদি আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 যদি সিঙ্গেল আউট করেন কোনো প্লেয়ার যে এই ছেলেটা আগামীতে সাকিব, তামিম বা এর সমকক্ষ প্লেয়ার হবে, এরকম কিন্তু আমরা দেখছি না। এটা খুবই সত্যি কথা। সেক্ষেত্রে আমার মনে হয় বোর্ডের অবশ্যই একটা, আপনি জানেন ডেভেলপমেন্ট একটা উইং আছে যেটা এই এইজ লেভেল বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করে। এটা কতটুকু ফাংশনাল আমি আসলে এটা খুব একটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। এবং যেহেতু যে খুব একটা বেশি যে ফাংশনাল না সেটা বুঝে যাচ্ছে কিন্তু পারফরমেন্স। সবচেয়ে দুঃখজনক হলো কি আমাদের একটা এমার্জিং টিম ইউএইতে গিয়ে কিন্তু একটা ইউএর সাথে হেরেছে আর কি, মালয়েশিয়াতে গিয়ে একটা এমার্জিং টুর্নামেন্টে। সো সেটা কিন্তু আমাদের জন্য খুবই ওয়ার্নিং। ক্রিকেট বোর্ডের সার্বাঙ্গিক ফোকাসড হওয়া উচিত ক্রিকেট, অন্য যে সব জিনিসগুলো আছে সেগুলো সেকেন্ডারি। সুতরাং আমার মনে হয় ইমিডিয়েটলি অন্য মিটিং বাদ দিয়ে আমাদের যেই এজ গ্রুপের খারাপ পারফরমেন্স এইটা নিয়ে বোর্ডকে ইমার্জেন্সি মিটিং করা দরকার। এবং আমাদের প্রোগ্রামগুলা যেই আঙ্গিকে চলছিল গত কয়েক বছর ধরে সেই আঙ্গিকে আর চলছে না। সুতরাং সেটাতে আমাদের সুদূর প্রসারী আরও খারাপ প্রভাব ফেলতে পারে। সুতরাং অবকাঠামোর দিক থেকে আমার মনে হয় বিসিবি আগের চেয়ে অনেক দুর্বল হয়ে গেছে। সো সেটারই এফেক্ট আমরা খেলাগুলোতে পাচ্ছি। ক্লাববাজি কিংবা দলবাজির নেতিবাচক প্রভাব দেখা গেছে হকিতেও। মালয়েশিয়ায় পঞ্চম স্থানের লক্ষ্যে খেলতে গিয়ে 3 ম্যাচে গোল খেয়েছে 22টি। এর কারণ নাকি ফেডারেশনের অতিমাত্রায় ক্লাব প্রীতি আর দলবাজি। ফলে পেশাদারিত্ব কিংবা দক্ষ ক্রীড়া সংগঠকের মাঠের বাইরে লড়াইয়ের প্রভাবটাই পড়েছে এবার এশিয়া কাপে জিমি জয়েন্টদের এই পারফরমেন্সে। এই এশিয়া কাপের আগে আমাদের আসলে এই জিনিসগুলি করা উচিত হয় না। এই সাসপেনশন, এই খেলোয়াড়দের আন্দোলন, লিগ খেলা না হওয়া, এগুলির তো একটা প্রভাব আছে। আমাদের হঠাৎ করে কোচ বদলানো এবং কোচের নতুন ফরম্যাটে খেলা, নতুন ফরম্যাটে খেলার জন্য যেই ধরনের প্রস্তুতির প্রয়োজন ছিল সেই প্রস্তুতিমূলক ম্যাচের অভাব। বোর্ড কিংবা ফেডারেশনে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর জন্য